শুভ সন্ধ্যা। আমরা আপনাদের লাইভ স্ট্রিমিং দেখাচ্ছি বহরমপুর শহরের একেবারে প্রাণকেন্দ্র ব্যারাক স্কোয়ারে অবস্থিত কলেজ স্ট্রিটের যে ইন্ডিয়ান কফি হাউস তার শাখা থেকে একেবারে সরাসরি এই কফি হাউসে আড্ডায় বলতে পারেন খোলা মনে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের যুব কংগ্রেসের সভাপতি, যিনি জেলা পরিষদের সদস্য, তহিদুর রহমান সুমন। সুমনবাবু, প্রথমেই আপনাকে বলবো যে অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনার চ্যানেলের সমস্ত যারা দর্শক আছে সকলকে আমি নমস্কার জানাচ্ছি। 21শে জুলাই, যে 21শে জুলাই যুব কংগ্রেসের যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী ছিলেন, সেই সময় 93 সালের ঘটনা, আর এপিকে দাবিতে শহীদ হওয়া ইত্যাদি, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের আয়োজন বিরাট। ধর্মতলা 21শে জুলাই মানে রেকর্ড ভিড়, প্রচুর, গোটা রাজ্য থেকে লোক ছাপিয়ে পড়ছে, জনসমুদ্রের চেহারা নাই। সেই জায়গায় দাঁড়িয়ে 26শে বিধানসভা ভোটের আগে আপনারা কংগ্রেস থেকে, যুব কংগ্রেস থেকে 21শে জুলাই আপনাদের প্রস্তুতিটা কিভাবে নিচ্ছেন, কি করছেন একটু যদি বলেন। দেখুন, 21শে জুলাই যুব কংগ্রেসের কর্মসূচি, এখন তৃণমূল সেটা নিজেদের কর্মসূচি বলে প্রচার করে, কিন্তু অনেকে আছে যারা হয়তো ইতিহাসটাই জানে না তৃণমূল কংগ্রেসের। তারা ভাবে যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, কিন্তু আদৌ তারা জানে না যে 21শে জুলাই এই যে ঘটনাটা ঘটেছিল, সেই 21শে জুলাই 1993 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাই হয়নি। 1993 সালে তৎকালীন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে সময় এই 21শে জুলাই তারিখে নো এপিক কার্ড নো ভোট, অর্থাৎ সে সময় একটা অভিযোগ এসেছিল যে ভোটের সময় ছাপ্পা হয়, বিভিন্ন ডবল ভোটার, অনেকে ভোট দেয়, জালিয়াতি হয়। তার জন্য যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা আন্দোলন করা হয়েছিল, মহাকারণ অভিযান। সেখানে একটাই দাবি ছিল যে নির্বাচনী ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া হবে না, নো এপিক কার্ড নো ভোট, এইরকম একটা দাবিকে কেন্দ্র করে সেদিন 21শে জুলাই সমাবেশ, যে মহাকরণ অভিযান হয়েছিল, সেখানে প্রায় 13 জন যুব কংগ্রেসের, প্রায় না 13 জন যুব কংগ্রেসের কর্মী নিহত হয়েছিলেন এবং প্রায় 200-র ওপর যুব কংগ্রেসের কর্মীরা আহত হয়েছিলেন। সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক দিন, এবং তাদের এই যে আত্মত্যাগ, তাদের এই যে লড়াই, সে সারা বছর যুব কংগ্রেসকে একটা অনুপ্রেরণা জাগিয়ে তোলে। কিন্তু খারাপ লাগে যে 21শে জুলাই কিভাবে পালন করা হয়। কলকাতার রাজপথে ধর্মতলায় গোটা 2-3 দিন ধরে সাধারণ মানুষকে যানজট থেকে শুরু করে অনেক অব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে 21শে জুলাই পালন করা হয়। সেখানে কি করা হয়? সেখানে শহীদদের ওপর কোনো রকমের সমবেদনাও জানানো হয় না। যে সমস্ত পরিবারের ছেলেরা নিহত হয়েছেন তাদের পরিবাররাকেও ডাকা হয় না। একটা ভণ্ডামু চলে, একটা পিকনিক দিবস পালন করা হয়। কিন্তু আমরা যারা মন থেকে এখনো যারা কংগ্রেস পার্টিটা করি, যারা জাতীয় কংগ্রেসের নীতি আদর্শ নিয়ে দলটা করছি, তারা 21শে জুলাইটাকে শ্রদ্ধার সঙ্গে, আমরা অনুপ্রেরণার, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার মাধ্যমে কিন্তু আমরা করি। যেমন প্রত্যেক বছর কখনো বিক্ষোভ কর্মসূচি থাকে, গত বছরও আমরা মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, চারাগাছ বিতরণ করেছিলাম। এবছর আমরা রক্তদান শিবির করছি। আমাদের একটাই কথা যে 21শে জুলাইয়ের যে সমস্ত শহীদ আছে, সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে, সাধারণ মানুষের পাশে থাকার যে আশ্বাস, এই আশ্বাসটা নিয়ে আমরা শহীদ দিবসটা পালন করতে চাইছি। খুব অনিবার্যভাবে একটা প্রশ্ন, আজকে একজন নেতা তিনি বলছিলেন যে যে শহীদ দিবস, যে শহীদ হয়েছিল কাদের আমলে, তখন তো বামফ্রন্ট সরকার ছিল, আর তখন সেই বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালিয়েছিল। যারা শহীদ হয়েছিলেন, যাদের জন্য শহীদ হলেন, তাদের সঙ্গে আপনার দল কংগ্রেস হাত ধরেছে, অর্থাৎ বামপন্থী সিপিএম এর সঙ্গে সমালোচনার এখনো তৃণমূল নেতারা এই নিয়ে সোচ্চার হচ্ছেন, কি বলবেন? যারা তৃণমূলের নেতা এখন বর্তমানে, তারা কি সত্যি তৃণমূলের নেতা? আপনাকে সেই দিনের ঘটনার কথা বলি। সেই 21শে জুলাই যখন 1993 সালে ঘটনাটি ঘটেছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। এবং স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? মনীশ গুপ্ত। তাহলে সেই মনীশ গুপ্ত, যার
কারণে সেদিন যার অর্ডারে এইসব কাজ হয়েছিল, সেদিন সেই মনীশ গুপ্ত মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী কি করে হলো? পাশাপাশি এখনো জীবন্ত শহীদ আছে, কে জানেন? সিরাজুল হক। সেই সিরাজুল হক নামে একজন পুলিশ কনস্টেবল যখন এই বিক্ষোভ কর্মসূচিটা চলে, তখন মমতা ব্যানার্জির ওপর আক্রমণ হয়েছিল। মমতা ব্যানার্জির ওপর দীনেশ বাজপেয়ী, তৎকালীন ডেপুটি কমিশনার তিনি ওনাকে আক্রমণ করতে এসেছিলেন। উনি ডেপুটি কমিশনারের দিকে কিন্তু বন্দুক তাক করেছিলেন, মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যের কথা, সেই সিরাজুল হকের চাকরিটা চলে গেছে। দীর্ঘদিন আশ্বাস দেওয়ার পর, অনেকবার মমতা ব্যানার্জির দরবার যাওয়ার পর এখন পর্যন্ত চাকরিটা ফেরত পায়নি। তিনি তো একটা জীবন্ত শহীদ হয়ে আছেন। তো কাদের কাছে আমরা এই শহীদ দিবস পালনের কথা শিখবো? আর বলছেন তো, আমি তো উদাহরণ দিলাম মনীশ গুপ্তর কথা। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি সরকারে বসার পর যে উড়িষ্যার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, আসবো আপনার অন্যান্য প্রশ্ন নিশ্চয়ই আসবো সুমনদা, আপনারা নিশ্চয়ই বলবেন। একবারে খোলা মনে অনুষ্ঠান, একবারে কফি হাউস থেকে সরাসরি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের যুব কংগ্রেসের যিনি সভাপতি এবং জেলা পরিষদ সদস্য তহিদুর রহমান সুমন। আপনার কথা শুনবো, শুনে তারপর আমি আর একটা প্রশ্নে যাব। না, আমি বললাম যে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসার পর যে উড়িষ্যার প্রাক্তন বিচারপতি সুশান্ত গাঙ্গুলির নেতৃত্বাধীনে একটি তদন্ত কমিশন গঠন করে। সেই তদন্ত কমিশনে সাক্ষ্য প্রমাণ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছেন, মনীশ গুপ্ত সকলেই দিয়েছেন, কিন্তু সেই কমিশনের রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। মানে সেদিন যে শহীদদের আমরা দাবি জানিয়েছি, একবার না একাধিকবার এই দাবি জানিয়েছি, এবং পাশাপাশি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কিছুদিন আগে সিরাজুল হকের কাছেও গেছিলেন, সিরাজুল হকের সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলেওছেন সিরাজুল হকের চাকরিটা পাইয়ে দেওয়ার যেন ব্যবস্থা করা হয়, তার জন্য তিনি কিন্তু বলেছেন। আমরা তো চাইছি যে 21শে জুলাই যে সমস্ত শহীদ হয়েছিল তাদের পরিবারদেরকে সামনে আনা হোক, তাদের কি অবস্থার মধ্যে তারা রয়েছে সেই সব তথ্য সামনে আনা হোক। আপনার নেতা অধীর চৌধুরীকে আজকে সুদীপ রাহা, তৃণমূলের যুব সংগঠনের রাজ্যের নেতা, নবগ্রামের পলসন্ডা দাঁড়িয়ে বলেছেন যে উনি বিজেপির এজেন্ট। অধীর চৌধুরী, এই কথা শুনে একটা কথা আছে যে ভিক্টোরিয়ার ঘোড়াও হাসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ হয়। ধরেন এটা কলকাতা, এটা বহরমপুরের কফি হাউস, কলকাতার কলেজ স্ট্রিটে ঐতিহ্যবাহী কফি হাউস আছে, আবার রাজারহাটে নিউ কফি হাউস আছে। তো পশ্চিমবঙ্গে বিজেপি দলটার নাম হচ্ছে তৃণমূল। কারণটা আমি বলি যে হুইজ তপন শিকদার কে? তপন শিকদার ছিলেন 1998 সালে, এবং 1999 সালে তিনি দমদম লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন। কার মন্ত্রী হয়েছিলেন 1999 সালে? টেলিকম মন্ত্রী। এবার সেই জায়গাতে কার সমর্থনে? তৃণমূল এবং বিজেপির সমর্থনে। শুধুমাত্র তপন শিকদার না, সে সময় তৃণমূল এবং বিজেপি 8টা সিট একসঙ্গে জোট করে তারা জয়ী হয়েছিল। পশ্চিমবাংলায় বিজেপিকে রেড কার্পেট পেতে ডেকে নিয়ে এসছেন মমতা ব্যানার্জি। অধীর চৌধুরী কোনোদিন বিজেপির সঙ্গে ঘর সাজস করেনি, ঘর বাঁধেনি, কিন্তু মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে ঘর কন্যা করেছে। মমতা ব্যানার্জি বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জি দল বিভিন্ন কর্পোরেশন ইলেকশনে, কলকাতা কর্পোরেশন ইলেকশনেও প্রার্থী ছিলেন, বিভিন্ন পোস্টার ঘুরে বেড়ায়। এবং আপনি একটা ইতিহাস জানা আছে হয়তো সবার, যে 2003 সালে দিল্লিতে বিজেপির যে মুখপাত্র পঞ্চজয়, আরএসএস এর শাখার মুখপাত্র পঞ্চজয়, ওই পঞ্চজয়ের প্রকাশকাল অনুষ্ঠানে তরুণ বিজয় কমিউনিস্ট টেরোরিজম বলে একটা বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জিকে সে সময় বলা হয়েছিল সাক্ষাৎ দুর্গা। এবং মমতা ব্যানার্জি বলেছেন যে আরএসএস এর থেকে দেশপ্রেমিক কেউ হতে পারে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা পাওয়ার পর তার সদর দপ্তরে এখন পর্যন্ত আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। তাদেরকে মমতা ব্যানার্জি বলছেন দেশপ্রেমিক, আর মমতা ব্যানার্জিকে বলছে সাক্ষাৎ দুর্গা। এই তো হচ্ছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং।
তাই আমরা বলে থাকি যাহা বিজেপি তাহাই তৃণমূল। উদাহরণ মুকুল রায়। কংগ্রেস তো শূন্য, সিপিএমও শূন্য। এই শূন্যতা 26-এ কাটবে কিনা সময় বলবে। একটা জিনিস বলুন সুমনবাবু, সেটা হলো যে 2011-তে তৃণমূল এবং কংগ্রেস জোট করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। এই যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট, পশ্চিমবঙ্গে ভোট পরিবর্তন, এই জোট করা কি সেদিন কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত ভুল না, প্রত্যেকটা সময় বিভিন্ন সময় রাজনীতির প্রত্যেকটা সমীকরণ আপনারা তো গ্রাস পরিবর্তন করে হয়। নিয়েছে। আমি তো বলছি, আমাকে বলতে দিন, যে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক একটা যে সমীকরণ তৈরি হয়, সে সময় আমরা তো অস্বীকার করার জায়গা নেই, সে সময় আমরা লড়াইটা করেছি বামফ্রন্টের বিরুদ্ধে। তাই সেই সময় সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের চাহিদায় আমাদেরকে মনে হয়েছিল এই সরকারের পতন চাই। তাই আমরা সে সময় মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, বিরোধী নেত্রী থাকার সময় আমাদের কংগ্রেসের বাড়া ভাতে তৃণমূলের জন্ম। তো সেই সময় মনে হয়েছিল যে সিপিএমকে সরানোর জন্য একসঙ্গে জোট করে আমরা তাদের বিরুদ্ধে লড়াইটা করব। আজকের দিনে সেই রাজনীতির সমীকরণটা পাল্টে গেছে। সিপিএম এর তাবড় নেতারা এখন তৃণমূলের মন্ত্রী অনেকেই আছেন। কংগ্রেসের তো আছে, কংগ্রেস থেকে অনেককে প্রলোভনে গেছে, অনেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গেছে, অনেকে দল পরিবর্তন করেছে। আমরা জানি না, রাজনীতিটা তাদের মৌলিক অধিকার। জানি না, শোনা যাচ্ছিল আপনিও নাকি চলে যাবেন। এটা তো অনেকেও বলেছে, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে একটা নীতি আদর্শ নিয়ে দলটা করি। আজকে আমরা তো লড়াইটা করি কার বিরুদ্ধে? চোরেদের বিরুদ্ধে। সেই চোরেদের সঙ্গে হাত মেলাবো, একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমার এলাকার মানুষ এত সন্ত্রাসকে উপেক্ষা করে আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে। ওনারা তো পারতো তৃণমূলকে ভোট দিতে বা সন্ত্রাসকে মোকাবেলা না করতে। তো সেই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার তো কোনো প্রশ্নই ওঠে না। 26-এ যেহেতু বিধানসভা নির্বাচন, ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে, সেই জায়গায় আমি আপনার এলাকা দিয়ে শুরু করব। লালগোলা বিধানসভা এলাকায় কংগ্রেস কতটা, কি পজিশনে আছে? ব্যাকফুটে আছে না ফ্রন্ট ফুটে আছে? লালগোলার মাটি কংগ্রেসের শক্ত ঘাটে, এটা একটা আমাদের ট্যাগ লাইন, যে লালগোলার মাটি কংগ্রেসের দুর্জয় ঘাটে। 1952 সাল থেকে 2021 সাল পর্যন্ত লালগোলার বিধায়ক কংগ্রেসের দখলে ছিল। এত সন্ত্রাসের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে একমাত্র একটাই ব্লক লালগোলা, যেখানে কংগ্রেস ভালো রেজাল্ট করেছে। লোকসভাতেও লিড ছিল। যে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা দৃষ্টান্তমূলক ফলাফল করেছি। আমরা অনেক গ্রাম পঞ্চায়েত পেয়েছি। এখন লালগোলার যে পঞ্চায়েত সমিতি, সেটা বাম এবং কংগ্রেসের জোটে আমাদের চলছে। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে। আগামী দিনেও লালগোলাতেও কংগ্রেস ভালো রেজাল্ট করবে, এটা আমি আশাবাদী। 26-এ যেহেতু ভোট, বারবার বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে শূন্য আরো শূন্যতায় পরিণত হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায়, আমি মুর্শিদাবাদের কথাই বলছি যেহেতু মুর্শিদাবাদের দায়িত্বে আপনি জেলা যুব সংগঠনে রয়েছেন, যে 22টা আসনে তৃণমূলের বক্তব্য হচ্ছে 22টা আসনেই ঘাসফুল ফুটবে। আবার বিজেপি শিবির বলছে এবার তাদের ফলাফল আগের থেকে আরো ভালো হবে। আর আপনাদের সম্পর্কে বারবার বলা হচ্ছে বাম কংগ্রেস শূন্যতাতেই মিলিয়ে যাবে। 26-এ কি সেই মহাশূন্য আবার মুর্শিদাবাদ? মহাশূন্যর যদি কথা বলে, রাজনীতিতে একটা কথা আছে, যেমন আমি যদি কথাতে বলি কবির ভাষাতে, যে এককুল নদীর একুল ভাঙলে অকুল গড়ে। তো এখন যে বর্তমানে দেখছেন যে তৃণমূলের ওপর মানুষ বীতশ্রদ্ধ, আর বিজেপি ধর্মের সুশ্রুতি ছাড়া আর কিছু বোঝে না। তো সেই হিসাবে বিজেপি এবং তৃণমূল ভাঙছে। 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তারা কি ভাবছেন তৃণমূলকে ভোট দেবে? আজকে তামান্না দেখতে হলো, তামান্নাকে খুন করা হলো। আজকে কসবা, আনিস খান, IIM জোকাতে এই যে শিলতান, এইসবগুলো বেড়ে চলেছে। মানুষ এখন অস্থির, মানুষ এমন একটা অব্যবস্থার মধ্যে আছে যে মানুষ ভাবতে পারছে না যে আগামী দিনে কি হতে চলেছে। মানুষের, আপনি একটা জিনিস ভাবুন, আজকে আপনি সাংবাদিকতা পেশায় আছেন, আপনাদের সাংবাদিকরাও তৃণমূলের দ্বারা নিগ্রহের শিকার আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। পুলিশ আজকে অনেক জায়গাতে নিগ্রহ হচ্ছে। খুন, রাহাজানি, মার্ডার সিন্ডিকেট, এগুলো তো বেড়েই চলেছে। মানুষ, মহিলাদের নিরাপত্তা নেই। যে অভয়া 9ই আগস্ট
তার 1 বছর পূর্তি হতে চলেছে। অভয়া কি বিচার পেল? অভয়া যদি বিচার পেত তাহলে আজকে কসবা হতো না। অভয়া যদি বিচার পেত তাহলে আইএম জোকা হতো না। আজকে প্রত্যেকটা জায়গায় এই পরিস্থিতির একটা বাজে পরিস্থিতির মধ্যে চলছে। তাই আমরা আশাবাদী মানুষের কাছে যে মানুষ দুর্নীতির বিরুদ্ধে, প্রগতির পক্ষে এই যে সরকারকে তাসের ঘরের মতো ভেঙে ফেলবে। আর এই ভয় রেখেই তৃণমূল সন্ত্রাস করতে নেমেছে, সাম্প্রদায়িকতা তাস খেলতে নেমেছে এবং ভোট লুট করার যে চিন্তা ভাবনা সেটা আবার শুরু করছে। লক্ষ্মীর ভান্ডার তো একেবারে ভোট লক্ষ্মী দাঁড় তৃণমূলের কাছে। লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, এটা সরকার, আমরা তো চাই যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা আছে সেটা যেন বেড়ে আরো 2000 টাকা হয়, মানে আরো যাতে বাড়ে, এটা তো আমাদের দাবি। একটা সরকার তার মানুষকে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছে, আর এদিকে কন্যাশ্রীরা যে রেপ হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে? রাস্তা নিয়ে কি বলেন? পথশ্রী আজকে পথশ্রীর সব থেকে বেশি দুর্নীতি, যে রাস্তার একটা স্কিমের নাম হচ্ছে পথশ্রী। আপনি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা গ্রামে এমন কোনো রাস্তা নেই যে রাস্তা ঠিক ভালো অবস্থায় আছে। একটা রাস্তা তৈরি হলে সে রাস্তা 1 মাস যায় না, সে রাস্তা আবার নষ্ট হয়ে যায়। এরকম অনেক উদাহরণ আছে। মুর্শিদাবাদ জেলায় 2003 সালে যখন আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদ গঠন করা হয়, তো সেই সময় অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা 2700 কিলোমিটার আমরা রাস্তা করতে পেরেছিলাম, আমরা 10টার বেশি কালভার্ট করতে পেরেছিলাম। উন্নয়নের কর্মযজ্ঞ তখন শুরু হয়েছিল। আমাদের প্রয়াত স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় যখন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন, তখন এই মুর্শিদাবাদ জেলায় অনেক রাস্তার নতুন কাজ, সেটা বিএডিপি থেকে হোক, পিএমজিএসওয়াই থেকে হোক, কাজ তখন সম্পূর্ণ হয়েছে। আজকে উদাহরণ দিই, আজকে কাবিলপুর বলে সাগরদিঘি ব্লকের একটা গ্রাম পঞ্চায়েত আছে, তো কাবিলপুরের রাস্তাটা বেহাল অবস্থা। কাবিলপুরের প্রত্যেকটা জনপ্রতিনিধি, এমপি, এমএলএ প্রত্যেকে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে, জেলা পরিষদের সভাধিপতিও প্রতিশ্রুতি দিয়ে গেছে, অথচ রাস্তা হয় না। আজকে সেখানে বিক্ষোভ দেখলাম, সাধারণ মানুষ একটা বিক্ষোভের ডাক দিয়েছে, আগে রাস্তা তারপর ভোট। আজকে দক্ষিণ 24 পরগনার একটা স্কুলে আমরা দেখলাম যে ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে যে আমাদের রাস্তাটা ঠিক করা হোক। এই রকম মানুষ প্রত্যেকটা জায়গায়, ফারাক্কাতে থেকে শুরু করে লালগোলা, বিভিন্ন জায়গাতে। আমি যেমন কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় আমি সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে আমার এলাকায় 3টে মারাত্মক রাস্তা আছে, যে রাস্তাগুলো দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে খারাপ, এখন পর্যন্ত কোনো সরকারের কোনো পদক্ষেপ নেই। আপনি তো জেলা পরিষদ সদস্য, জেলা পরিষদ থেকে তো দাবি জানাননি? জেলা পরিষদে একবার না একাধিকবার দাবি জানিয়েছি, তার চিঠির কপি আমাকে আছে। জেলা পরিষদে আমরা বিরোধী দলের, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন জনপ্রতিনিধি হয়ে যাই, আমরা কোনো পার্টিকুলার একটা দলের জনপ্রতিনিধি না। আমি যদি রাস্তা করি, সেই রাস্তা দিয়ে সিপিএম হাঁটবে, সেই রাস্তা দিয়ে তৃণমূল হাঁটবে, সেই রাস্তা দিয়ে কংগ্রেস হাঁটবে, বিজেপি হাঁটবে এবং আদার্স যত পলিটিক্যাল পার্টি আছে সবাই হাঁটবে। তো সেই জায়গা থেকে জেলা পরিষদে একটা দ্বিচারিতামূলক ব্যাপার চলে। কান পাতলেই দেখবেন জেলা পরিষদ কিছু নাকি, ওটা তো দুর্নীতির আতুর ঘর। জেলা পরিষদ থেকে তো কোনো উন্নয়ন হয় না, জেলা পরিষদে তো বিরোধীদের কোনো মর্যাদা দেওয়া হয় না, বিরোধীদের কোনো স্কিম রাখা হয় না, সেই স্কিমটা কেটে দেওয়া হয়। এর জন্য তো আমরা একবার ডেপুটেশনে দিয়েছিলাম, সভাধিপতি তো পালিয়ে গেছেন, এটা তো আপনারা জানেন। একবার শেষ দিকে আসবো। আপনারা দেখছেন সবসময় লাইভ স্ট্রিমিং খোলা মনে। আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের যুব কংগ্রেসের জেলার যিনি সভাপতি, জেলা পরিষদ সদস্য তহিদুর রহমান সুমন। 26-এ অধীর চৌধুরীর নেতৃত্বে, বাংলা তো বটেই, আমি বেসিক্যালি মুর্শিদাবাদ, মালদায় কি ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? মাটি হারানো মাটি ফিরে পাবে আপনার মনে হয়? আমরা আশাবাদী, কারণ আশাবাদী অধীর চৌধুরী এমন একজন লিডার, তিনি এখন দেখছেন যে এখন তিনি এমপি নন, অথচ আমাদের বাংলার বাইরে বিভিন্ন জায়গাতে যে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ জেলায় ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, তারা বিভিন্ন জায়গাতে আক্রমণের শিকার হচ্ছে। আবার অনেকে কিন্তু মার্ডার হয়ে ফিরে আসছে, তাদের লাশ ফিরে আসছে। তো এই পরিযায়ী, যেহেতু আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই, সরকার ব্যর্থ কর্মসংস্থান, তার জন্য পরিযায়ী শ্রমিকের পরিমাণ বেড়েছে। সেই পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি লড়াইটা কিন্তু অধীর চৌধুরী করছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত লোকাল ইস্যু আছে, সেই সমস্ত লোকাল ইস্যু নিয়ে আন্দোলনটা অধীর চৌধুরী করছে। যে প্রতিবাদ, যে সন্ত্রাস চলছে, যে অন্যায় চলছে মানুষের কাছে, সে মানুষের স্বার্থে কিন্তু লড়াই
লড়াইটা আজকের দিনেও অধীর চৌধুরী করছে। আমরা বিগত দিনে দেখেছিলাম এই অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শক্তিশালী হয়েছিল। আমরা আবারও আশাবাদী এই অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে। আপনারা কি বিধানসভায় প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ মানুষ দেখবে? দেখুন, এটা তো আমাদের টোটালটাই দলের একটা ব্যাপার। আমরা যে রাজনৈতিক দলে বিলং করি, সে রাজনৈতিক দলের একটা নিজস্ব সিদ্ধান্ত আছে, সেখানে প্রোটোকল আছে, তারা সিদ্ধান্ত নেবেন। শেষ প্রশ্ন, কেউ কেউ বলছেন তৃণমূল কংগ্রেস থেকে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের যেটা খানিকটা ধস নামছে। আবার শ্রমিক ভট্টাচার্য রাজ্যের নতুন ক্যাপ্টেন বিজেপির হওয়ার পর বলছেন যে এ রাজ্যে হিন্দুর মুসলমানের মহরমের শোভাযাত্রা যাবে, একই সঙ্গে যাবে দুর্গাপূজার শোভাযাত্রা। কি বলবেন এই দুটো প্রশ্নের উত্তরে? এটাই শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা বাঙালি, যখন বাংলা কথার কথা বলা হয় তখন দুটো কবির কথা ভেসে ওঠে। একদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অপরদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সেই যে বাণী, যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। তো আমাদের সংস্কৃতিটা, বাঙালি সংস্কৃতিটা আমরা কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে আমরা পা দিইনি, বা ধর্মীয় যে মেরুকরণ ওইটা বাঙালি ভাবতে পারেনি। কিন্তু ওই যে বাইরে থেকে বিজেপি এসছে, আর এই বিজেপির যে টিম তৃণমূল, তারা এখানে শেল্টারটা দিচ্ছে। তারা এই যে সাম্প্রদায়িকতার তাস, সেই তাসটা খেলার চেষ্টা, কারণ তারা জানে যে এই তাস ছাড়া আর কোনো কাজ হবে না। অথচ আপনি লক্ষ্য করলে দেখবেন যে মমতা ব্যানার্জি 2013 সালে প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমবঙ্গে আমি 10,000 মাদ্রাসা হবে। মাদ্রাসা হওয়া তো দূরের কথা, বিভিন্ন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে আরএসএস এর যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে ভাবতে হবে, এখানেই তো মানুষকে প্রশ্ন। আর সংখ্যালঘু, হ্যাঁ অবশ্যই মানুষ তো বুঝতে পারছে। আমরা কথাই বলি, বেড়া বেলতলায় একবারই যায়, নেড়া বেলতলায় একবারই যায়। তো সেই হিসাবে আপনার ধরেন মানুষ তো বুঝতে পারছে, কারণ সংখ্যালঘু যে তোষণ চলছে এটা কিন্তু মানুষ বুঝতে পারছে। আবার কি, তাদেরকে দিয়ে বোম বাঁধা হচ্ছে, তারাই মারছে। হ্যাঁ, তাই তো হচ্ছে। আজকে আপনি বলুন, মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় একজন ভালো মুসলিম মন্ত্রীর নাম বলুন। ফিরাদা কি বলছে? কলকাতার মেয়র, রাজ্যের পৌর নগর, তিনি কি আদৌ মুসলিম? তিনি দেখেন তো, কখনো মুসলিমের কথা বলে, কখনো এ বলে। আজকে মুর্শিদাবাদ জেলার কথা ভাবুন না, মুর্শিদাবাদ জেলা থেকে 20টা এমএলএ আছে, অথচ একজন হাফ প্যান্ট পরা মন্ত্রী আছে, যার ব্যাপারে একটা আফওয়া আছে যে তিনি নাকি বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অথচ বিদ্যুৎ চলে গেলে তার আনার ক্ষমতাটা নেই। এইভাবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই সমস্ত এরিয়া যেগুলো আছে মুসলিম অধ্যুষিত এরিয়া, সেই সমস্ত এরিয়াগুলোকে তিনি দেখেন না। আজকে ব্যাকওয়ার্ড গেট, মানুষ তো বুঝতে পারছে। আজকে ইমাম মুয়াজ্জেম ভাতার যে কথা বলছে, আপনারা দেখছেন নতুন করে আবার একটা সরকার পোর্টাল খুলেছে যে সামনে থেকে ছবি দিতে হবে, পিছন থেকে ছবি দিতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তির যে এই যে ওয়াকফ নিয়ে আজকে ওয়াকফ বিরোধী আইন কি বিধানসভায় পাস হয়েছে? হয়নি। তাহলে মুসলিমরাকে শুধু বোম বাঁধতে ইউজ করা হয়, শেখ শাহজাহানকে তাদের কুকর্ম করার জন্য ইউজ করা হয়। এই সবগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে না। অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন একবারে বহরমপুর ইন্ডিয়ান কফি হাউস থেকে সরাসরি সম্প্রচার খোলা মনে অনুষ্ঠানে। এখন আড্ডার মেজাজে আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলার যুব কংগ্রেসের যিনি সভাপতি, জেলা পরিষদ সদস্য তহিদুর রহমান সুমন। এই লাইভ অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্য একান্ত তার ব্যক্তিগত, এই জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। যে সবসময় টিভি চ্যানেল মুর্শিদাবাদে 1 দশকেরও বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে। আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ, চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ। তহিদুর রহমান সুমনকে আবারও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুরা।